নমস্কার, গ্লোরিফায়ার বেঙ্গল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের আরও একটি প্রতিবেদন। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যেকার যুদ্ধ চতুর্থ সপ্তাহে পদার্পণ করেছে। এখন এই যুদ্ধের পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত ও জটিল। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়াতে লিখছেন হি মে উইন ডাউন ইরান ওয়ার। অন্যদিকে উভয় পক্ষই পারমাণবিক কেন্দ্রগুলিতে আক্রমণ চালাচ্ছে। যেমন গতকাল ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে, যদিও ইরান দাবি করছে যে এর ফলে কোনো তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েনি। এবং এই নাতানজ শহরে হামলার প্রতিশোধ হিসাবে ইরান ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি শহর ডিমোনা লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। ডিমোনা ইসরায়েলের প্রধান পারমাণবিক কেন্দ্র, তার নিকটবর্তী হওয়ায় এই হামলাকে অত্যন্ত সংবেদনশীল বলে মনে করা হচ্ছে এবং এতে অন্তত 20 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ইসরায়েল ইরানের বেইরুত এবং তেহরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে। এতদিন ইরান পারস্য উপসাগরে মার্কিন মিত্র শক্তিগুলি মানে গালফ রিজিয়নে যেসব মার্কিন মিত্র রয়েছে তাদের উপর আক্রমণ করত, অর্থাৎ গালফ রিজিয়ন বা গালফ অঞ্চলে, পারস্য উপসাগরীয় অঞ্চলে যেসব মার্কিন মিত্ররা ছিল তারা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থা ছিল এবং তাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া বা হয়েছে। যেমন সংযুক্ত আরব আমিরাত, ইউএই, বাহরিন, সৌদি আরব, কাতার, কুয়েত ইত্যাদি দেশ। এদের উপর ইরান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করেছে। কিন্তু এখন ইরান ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য মানে ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড এর যৌথ সামরিক ঘাঁটি দিয়েগা গার্সিয়া লক্ষ্য করে মিসাইল ছুড়েছে, যদিও যুক্তরাজ্য দাবি করছে যে এই হামলা ব্যর্থ হয়েছে। কিন্তু হঠাৎ করে কাল যুক্তরাজ্য মানে ইউনাইটেড কিংডমের ওপর হামলা কেন? শুরুতে আমেরিকা ইরানের ওপর হামলার জন্য ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলি ব্যবহার করার অনুমতি চাইলেও ব্রিটেন তা সরাসরি প্রত্যাখ্যান করেছিল। কারণ ব্রিটেন পরিষ্কার জানিয়েছিল যে তারা আমেরিকা এবং ইসরায়েলের চালানো সরাসরি আক্রমণাত্মক অর্থাৎ অফেন্সিভ যে অভিযান তাতে তারা অংশ নেবে না বা নিচ্ছে না। তবে 1 মার্চ থেকে তারা তার প্রধানমন্ত্রী স্টারমার শর্ত সাপেক্ষে তাই সামরিক ঘাঁটিগুলোকে ব্যবহার করার অনুমতি দিয়েছিল, শুধুমাত্র প্রতিরক্ষামূলক অর্থাৎ ডিফেন্সিভ অভিযানের জন্য। অর্থাৎ যেমন ইরানের নিক্ষেপ করা মিসাইল এবং ড্রোনগুলি ইন্টারসেপ্ট মানে ভূপায়িত করবার জন্য এই সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করা যাবে। কিন্তু এখন এই ইরানের সাথে বর্তমান চলমান যুদ্ধে ব্রিটেন তার সামরিক ঘাঁটিগুলোকে আমেরিকাকে পুরোপুরি ব্যবহার করার জন্য অনুমতি দিতে সম্মত হয়েছে। এখন থেকে এই ঘাঁটিগুলি ব্যবহার করে হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানি লক্ষ্যবস্তুকে হামলা চালানো যাবে। যেহেতু এই জলপথটি বিশ্বের অধিকাংশ তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই জলপথের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে 20% জ্বালানি এই জলপথের মাধ্যমে পরিবাহিত হয়। যুক্তরাজ্যে এই সামরিক ঘাঁটি ব্যবহারের ঘোষণার বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে একটি বিজয় হিসাবে গণ্য হতে যাচ্ছে। যদিও তিনি এই হরমুজ প্রণালী রক্ষার জন্য ইরানের ওপর হামলা চালাতে ব্রিটেনের এই যে সামরিক ঘাঁটি এগুলো ব্যবহারের প্রস্তাবকে খুব একটা গুরুত্ব দিতে রাজি নন বা গুরুত্ব দেননি। যা ছিল তার কাছে প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য এবং বেশ বিলম্বিত। ট্রাম্প বলেছেন যে যুক্তরাজ্যের পদক্ষেপে তিনি কিছুটা অবাক হয়েছেন এবং এটা আরও অনেক আগে অর্থাৎ অনেক দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যুক্তরাজ্য সহ আরও কয়েকটি দেশকে
এই হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাবার জন্য জোরালো আবেদন করেছিল। এ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের এই গুরুত্বপূর্ণ নৌপথটি অবরোধ করে রাখার জন্য বিশ্ববাজারে তেলের একটা সংকট পরিলক্ষিত হচ্ছে। এই তেলের এই বিশ্ববাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ডোনাল্ড ট্রাম্প আবেদন করেছিলেন সমস্ত তার ট্রুথ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি একটি পোস্ট করেছিলেন যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, জাপান এবং দক্ষিণ কোরিয়াকে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে সাহায্য করতে অনুরোধ করেছিলেন। ট্রাম্পের মূল যুক্তি ছিল যে এই পথ দিয়ে বিশ্বের প্রায় 20% খনিজ তেল পরিবাহিত হয়, তাই এর নিরাপত্তা শুধু আমেরিকার দায়িত্ব নয়। আমি আমার আগের প্রতিবেদনেও উল্লেখ করেছিলাম যে এই পথ দিয়ে, এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত খনিজ তেল আমেরিকার মাত্র 2% আমেরিকার ব্যবহার করে, বাকি সমস্তটাই চীন অর্থাৎ এশিয়া, ইউরোপের অন্যান্য দেশগুলির জন্য পরিবাহিত হয়। তাই তিনি বিশ্বাস করেন আমেরিকা সমস্ত ঝুঁকি নিয়ে হরমুজ প্রণালী নিরাপদ রাখছে। এর ফলে যে তেল সরবরাহ পথ সুগম হওয়া, এতে মিত্ররা সুবিধা ভোগ করছে, অথচ তারা সাহায্য করতে প্রস্তুত নয়। আবার বিশ্বজুড়ে যে তেলের দাম নিয়ে অভিযোগ, অর্থাৎ এই যে অবরুদ্ধ করে রেখেছে ইরান হরমুজ প্রণালী, তার ফলে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। এই যে বৃদ্ধি পাওয়ার জন্য সবাই ট্রাম্পকে অর্থাৎ এই যুদ্ধকে দায়ী করছে। তাই ডোনাল্ড ট্রাম্প বলছেন বিশ্বজুড়ে তেলের দাম যে বাড়ছে সে নিয়ে অভিযোগও করছে, এদিকে হরমুজ প্রণালীকে অবরুদ্ধ থেকে মুক্ত করতে তাদের কাছে যখন সামরিক সাহায্য চাওয়া হচ্ছে, তারা যথাযথ ভূমিকা পালন করছে না। ট্রাম্পের কাছে মনে হচ্ছে ন্যাটো আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধ চলাকালীন ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময়ে মিত্র এমনকি অমিত্রদের কাছ থেকেও সাহায্য চেয়েছেন। উদাহরণস্বরূপ ট্রাম্প এই অঞ্চলে ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলোকে ব্যবহার করতে চেয়েছিল এবং ইউরোপীয় ও এশিয়ার মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছিল যে যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে সাহায্য করতে। হরমুজ প্রণালী একটি গুরুত্বপূর্ণ তৈল পরিবহনের পথ যা ইরান কার্যত বন্ধ করে রেখেছে, যার ফলে জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে। যাই হোক, ট্রাম্পের সাহায্যের আহ্বানগুলোর এই উদাসীনতা এবং সরাসরি প্রত্যাখ্যানের সম্মুখীন হয়েছিল ট্রাম্প। ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়া সত্ত্বেও সৌদি আরব, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মতো আমেরিকার উপসাগরীয় মিত্ররা এতদিন পর্যন্ত আমেরিকান অভিযানে যোগ দেওয়াকে এড়িয়ে গেছে। ট্রাম্পের আহ্বানে সাড়া দিতে সবাই কেন এত দ্বিধাগ্রস্ত? কারণ আমেরিকা অনেক মিত্রের কাছে এটি সহজভাবেই তাদের যুদ্ধ নয়। তারা মনে করে এটা তারা চায়নি, প্রয়োজনও বোধ করেনি এটা শুরু করতে। এমনকি ইরান ও ইসরায়েলের আক্রমণের আগে তাদের সাথে কোনো রকম আলোচনা করা হয়নি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো স্পষ্ট জানিয়েছেন যে ফ্রান্সের সামরিক উপস্থিতি কেবলমাত্র প্রতিরক্ষামূলক, যেটা আমি আগেই বলেছিলাম। প্রতিরক্ষা মানে ডিফেন্সিভ, এখানে কোনো আক্রমণাত্মক অভিযানে তারা অংশগ্রহণ করবে না এবং নিতে ইচ্ছুকও নয়। যুক্তরাজ্য সরকার এই যুদ্ধে একই কথা বলেছিল, সরাসরি আক্রমণাত্মক ভূমিকা পালন করবে না। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্পষ্ট জানিয়েছিল যে ব্রিটেন কোনো এই লং টার্ম বা ওয়াইড কনফ্লিক্টে জড়াতে চায় না। এছাড়া জার্মানির ম্যাটেজ বলেছেন যে ন্যাটো একটি রক্ষণাত্মক জোট, কোনো হস্তক্ষেপকারী সংগঠন নয় এবং ঠিক সেই কারণে এখানে ন্যাটোর কোনো জায়গা নেই। তাই প্রতিরক্ষামন্ত্রী অর্থাৎ এই যে ম্যাটোজ, তিনি বলেছেন যে আমেরিকা ইসরায়েলের সাথে মিলে এই পথ বেছে নিয়েছে এবং একইভাবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান যে তিনি হচ্ছেন কাকালিস,
তিনি জোর দিয়ে বলেছেন যে এটি কিন্তু ইউরোপের যুদ্ধ নয়, এটা সম্পূর্ণ আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ। যুক্তরাজ্য সহ ন্যাটোর কাছে, মানে যুক্তরাজ্য সহ ন্যাটোর কাছ থেকে যে কাঙ্ক্ষিত সমর্থন না পাওয়াতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ ক্ষুব্ধ হয়েছিলেন এবং ন্যাটো মিত্র শক্তিদের প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প তার সমালোচনা আরও তীব্র করেছিলেন। হরমুজ প্রণালী খুলে দিতে সাহায্য করতে অস্বীকার করায় তিনি 20 মার্চ 2026 সালে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট তার নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন। সেখানে তিনি ন্যাটোর দেশগুলোকে কড়া ভাষায় আক্রমণ করেছেন এবং তিনি তাদের কাপুরুষ বলে অভিহিত করেছেন এবং তিনি ন্যাটো দেশগুলিকে কাগুজে বাঘ হিসাবে উল্লেখ করেছেন এবং এর মধ্যে একটা হুমকিও ছিল। তিনি বলছেন যে আমেরিকা এসব মনে রাখবে, এই যে সাহায্য করলো না হরমুজ প্রণালীর প্রতিরোধ হটাবার জন্য, এই যে সোশ্যাল মিডিয়াতে ন্যাটোভুক্ত দেশগুলিকে কাপুরুষ এবং কাগুজে বাঘ বলল, এর গুরুত্ব কিন্তু অনেক, এর ইম্প্যাক্টই বা কী সেটা একটু আমাদের বোঝা দরকার। কেন ট্রাম্পের এই মন্তব্যে ফলে আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ন্যাটো একটি যৌথ প্রতিরক্ষার জোট, আমরা সবাই জানি। কোনো সদস্য দেশকে এইভাবে কাপুরুষ বলায় সদস্য দেশগুলির মধ্যে, যেমন বিশেষ করে ইউরোপীয় দেশগুলি, এদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে এবং ডেনমার্ক বা ব্রিটেনের মতো যে দেশগুলির সাথে আমেরিকার সম্পর্ক সে আগের মতো নেই। অনেকে মনে করছে ট্রাম্প ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষার মূল যে নীতি অর্থাৎ আর্টিকেল 5 এ থেকে সরে আসার হুমকি দিচ্ছে। ট্রাম্পের অভিযোগ যে মিত্রদের নিষ্ক্রিয়তার কারণেই সাধারণ মানুষকে এই চড়া দামে তেল কিনতে হচ্ছে এবং বিশ্ব অর্থনীতিকে আজকের এই তার ফল ভুগতে হচ্ছে। ট্রাম্প সরাসরি বলেছে, আমরা এটা মনে রাখব, উই উইল রিমেম্বার, একটা প্রচ্ছন্ন হুমকি দিয়েছে যা ইঙ্গিত দেয় ভবিষ্যতে ন্যাটো দেশগুলির কোনো বিপদে পড়লে আমেরিকা হয়তো আগের মতো আর এগিয়ে আসবে না। ট্রাম্প সাধারণত ন্যাটোর আর্থিক অবদান নিয়ে সমালোচনা করেন, কিন্তু এই রকম সরাসরি কাপুরুষ বলাটা কূটনৈতিক শিষ্টাচারের দিক থেকেও একটি বড় নজিরবিহীন ঘটনা বা নজিরবিহীন এই পদক্ষেপ। আমার প্রতিবেদনে সবসময় দেখবেন তথ্যভিত্তিক আমি এবং তথ্য সমৃদ্ধ হয়ে থাকে আমার প্রতিবেদনগুলি। তাই এই যে আমি যে বললাম ন্যাটোভুক্ত দেশগুলি, তো আমরা যে এই আলোচনা করছি, আমি যদি না জানি যে ন্যাটোভুক্ত দেশগুলি কারা এবং তাদের তালিকাটা কি এবং এই ন্যাটোর গুরুত্ব কতটা, সেটা না জানলে আমার এই প্রতিবেদনটাই ব্যর্থ হয়ে যায়। অর্থাৎ আমি যে তথ্যভিত্তিক প্রতিবেদন পেশ করি তার মূল্য থাকে না। তাই আমাকে এটাও বিশ্লেষণ করতে হবে, এটাও বলতে হবে ন্যাটোভুক্ত দেশগুলি কারা। ন্যাটো NATO এর ফুল ফর্ম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা। এটি হলো আন্তর্জাতিক সামরিক ও রাজনৈতিক জোট যা 1949 সালে 4 এপ্রিল প্রতিষ্ঠিত হয়। সদস্য দেশগুলি কে কে ছিল না, উত্তর আমেরিকার 2টি দেশ, সদস্য দেশগুলি এখন উত্তর আমেরিকার 2টি দেশ আর ইউরোপিয়ার বাকি দেশগুলি। কিন্তু প্রথম অবস্থায় অর্থাৎ 1949 সালে ন্যাটো 12টি দেশ নিয়ে এই সংস্থাটি গঠিত হয়েছিল, অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এটি গঠিত হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে ন্যাটোর মোট সদস্য সংখ্যা 32। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা হচ্ছে উত্তর আমেরিকার দেশ, বাকিগুলো সবগুলি ইউরোপের দেশ। প্রতিষ্ঠাতা সদস্য কারা ছিল না, প্রতিষ্ঠাতা সদস্য ছিল 12টি। সেগুলো কে কে ছিল? মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইটালি, বেলজিয়াম, নেদারল্যান্ড আর লুক্সেমবার্গ, নরওয়ে, ডেনমার্ক, আইসল্যান্ড ও পর্তুগাল।
12টি দেশ। পরবর্তীকালে সদস্য আরও 19টি দেশ হয়। সেগুলো হচ্ছে কি? তুরস্ক, গ্রিস, জার্মান, স্পেন, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড, বুলগেরিয়া, আর এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, আলবেনিয়া, ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রো ও উত্তর মেসিডোনিয়া। আর 2023 সালে ফিনল্যান্ড ঢোকে, আর 2024 সালে সুইডেন এই জোটের সর্বশেষ সদস্য হয়। এই ন্যাটো এর গুরুত্ব কী ছিল, ইম্পর্টেন্স কী? ন্যাটোর প্রধান গুরুত্ব হলো যে ন্যাটো তার সিনেটের 5 নম্বর আর্টিকেল, মানে 5 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো একটি দেশের উপর আক্রমণ মানে বা আক্রমণ হলে জোটের সকল সদস্যের ওপর আক্রমণ বলে গণ্য করা হতো বা গণ্য করা হবে। অন্য দেশগুলি তখন সামরিক শক্তি দিয়ে সাহায্য করবে এবং উত্তর আমেরিকা এবং ইউরোপের দেশগুলির মধ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা ছিল এদের প্রধান উদ্দেশ্য। বহিরাগত হুমকি থেকে, বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে যা রাশিয়া, তাদের প্রভাব থেকে মোকাবিলা করতে এই জোট গঠন করা হয়েছিল। এটি সদস্য দেশগুলির মধ্যে প্রতিরক্ষা বিষয়ে পরামর্শ এবং সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য একটি প্ল্যাটফর্ম হিসাবে গণ্য করা হয়। আন্তর্জাতিক শান্তি রক্ষা, সাইবার হামলা প্রতিরোধ এবং সন্ত্রাসবাদ দমনে ন্যাটোর সক্রিয় ভূমিকা রয়েছে। এই জোট ব্যক্তিগত স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন রক্ষার প্রতিশ্রুতি দিয়ে থাকে। এই হলো ন্যাটোর ইম্পর্টেন্স। ন্যাটো কী জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল, কেন গড়া হয়েছিল? কিন্তু এই ইরান ও আমেরিকার যুদ্ধে ন্যাটোর অবস্থান কি সেটা আমাদের জানা দরকার। যে ন্যাটো ইরান আমেরিকার যুদ্ধও কি এই আর্টিকেল 5, যেটা অন্য দেশের ওপর আক্রমণ মানে সমস্ত ন্যাটোভুক্ত দেশগুলির ওপর আক্রমণ, জোটের ওপর আক্রমণ বলে গণ্য করা হতো। এই ইরান আমেরিকার যুদ্ধে ন্যাটোর কি অবস্থান একই রকম রয়েছে না অন্য কিছু? 2026 সালে এই 28 ফেব্রুয়ারি যখন আমেরিকা ইসরায়েল কর্তৃক ইরানের ওপর যে হামলা হলো, এই যে যুদ্ধের সূচনা হয়েছিল, সেই পরিস্থিতিতে ন্যাটোর ভূমিকা হলো, ন্যাটোর মহাসচিব মার্ক রুটে তিনি বলেছিলেন, পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে এখানে এই যুদ্ধে তারা সরাসরিভাবে মানে সামরিক অংশ নেওয়ার কোনো রকম পরিকল্পনা তারা করছে না বা তাদের নেই। এই যুদ্ধে ন্যাটো একটি রক্ষণাত্মক জোট, অর্থাৎ ডিফেন্সিভ জোট হিসাবে শুধুমাত্র সদস্য দেশগুলির সীমানা রক্ষা করবার ওপর জোর দিয়েছে। এছাড়া এই যে বললাম আমি আর্টিকেল 5, যেখানে এই ন্যাটোর সদস্যভুক্ত দেশগুলির প্রধান লক্ষ্য ছিল আর্টিকেল 5 প্রয়োগ, অর্থাৎ যদি অন্য দেশ কোনো একটি দেশকে আক্রমণ হয় তা সমস্ত জোটের ওপর আক্রমণ বলে গণ্য করা হতো। কিন্তু ন্যাটোর মূলনীতি অনুযায়ী এই যে বলে দিলাম যে এক সদস্য আক্রান্ত সমস্ত ন্যাটোর ওপর আক্রমণ বলে গণ্য করা হতো এবং সবাই তাকে সাহায্য করত। কিন্তু এই ইরান যুদ্ধটি যেহেতু আমেরিকার পক্ষ থেকে বা ইসরায়েলের পক্ষ থেকে শুরু করা হয়, তাই এই সামরিক অভিযান হওয়াটা ন্যাটো একে যৌথ প্রতিরক্ষার আওতায় ফেলছে না। যদিও ন্যাটো সরাসরি যুদ্ধে নেই, তবে মহাসচিব এই মার্ক রুটে আমেরিকার এই পদক্ষেপকে প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করার লক্ষ্যে অনেক ইউরোপীয় নেতা এই যুদ্ধকে সমর্থন করেন। আশা করি এই মূল্যবান তথ্যভিত্তিক প্রতিবেদনটি আপনাদের ভালো লাগবে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে প্রেস করে দিন। একটি লাইক ও একটি শেয়ার করুন, যাতে আমি এরকম আপনাদের তথ্যভিত্তিক, তথ্য সমৃদ্ধ প্রতিবেদন পেশ করতে পারি। নমস্কার, ধন্যবাদ।